শুভ সকাল প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আপনার সকালটা শুরু হতে পারে চায়ের কাপ হাতে, কিংবা কেউ কেউ আবার সকালবেলায় একটু বই কিংবা পত্রিকা পড়ে শুরু করতে পছন্দ করেন। তবে যারা বিনোদনের মধ্য দিয়েই কিছু তথ্য নিয়ে নিতে চান, তাদের জন্যই রয়েছে একুশের সকাল। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে জিলকাত ১৪৪৬ হিজরি, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ১৫ মিনিটে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের অন্য জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকবে। তবে সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি। ১৯৪৫ সালের ১৮ই মে ইউরোপের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই দিনে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক এক অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অঞ্চলের। দীর্ঘ ৬ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেড়ে নিয়েছে কোটি কোটি মানুষের জীবন, বিপর্যস্ত করেছে অসংখ্য দেশ ও জাতি এবং পাল্টে দিয়েছে বিশ্ব মানচিত্রের রাজনৈতিক প্রেক্ষাপট। পোল্যান্ডে জার্মানির আগ্রাসনের মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়, যা পরবর্তীতে ফ্রান্স, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সহ বহু দেশকে এর ঘূর্ণাবর্তে টেনে আনে। এই যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার, নির্বিচারে বোমা বর্ষণ এবং জাতিগত নিধনযোগ্য মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে। লক্ষ লক্ষ নিরীহ মানুষ, নারী, পুরুষ ও শিশু তাদের ঘরবাড়ি, সহায় সম্পত্তি এবং সবচেয়ে মূল্যবান জীবন হারিয়েছিল। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং সামাজিক কাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছিল। জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের দামামা থামে। মিত্রশক্তির সম্মিলিত সামরিক অভিযানের মুখে জার্মানির পতন ছিল অবশ্যম্ভাবী। বার্লিন দখলের পর হিটলারের আত্মহত্যা এবং পরবর্তীতে জার্মান হাই কমান্ডের আত্মসমর্পণ ইউরোপে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। এই দিনটি শুধু অস্ত্রের বিরতিই আনেনি, বরং এটি ছিল ফ্যাসিবাদের পরাজয় এবং গণতন্ত্রের বিজয়ের প্রতীক। আজকের দিনটি ইউরোপের মানুষের জন্য এক গভীর তাৎপর্য বহন করে। একদিকে যেমন স্বজন হারানোর বেদনা আর ধ্বংসের স্মৃতি তাদের ব্যথিত করে, তেমনি অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অর্জিত স্বাধীনতা ও শান্তির নিঃশ্বাস তাদের মনে আশার সঞ্চার করে।
দিনটি স্মরণ করিয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির অপরিহার্যতাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কেবল একটি সামরিক ঘটনা ছিল না, এটি ছিল এক নতুন যুগের সূচনা। যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ পুনর্গঠনের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। জাতিগুলো পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করে। 18 মে তাই শুধু একটি তারিখ নয়, এটি ইউরোপের ইতিহাসে এক নতুন ভোরের আগমনী বার্তা। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা ও অজানা তথ্য। গন্ডার এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। পৃথিবী জুড়ে গন্ডারের মাত্র 5টি প্রজাতি পাওয়া যায়। এর 3টি প্রজাতি রয়েছে ভারত, নেপাল ও মালয় অঞ্চলে। বাকি 2টি প্রজাতি রয়েছে আফ্রিকায়। প্রজাতিগুলো হলো ভারতীয় গন্ডার, জাভা দেশীয় গন্ডার, সুমাত্রার গন্ডার, সাদা গন্ডার ও কালো গন্ডার। ইংরেজিতে একে বলে রাইনোসেরাস বা রাইনো। গন্ডার বিশাল দেহে একটি প্রাণী। এদের প্রজাতি ভেদে আকার আকৃতিতে পার্থক্য দেখা যায়। আকৃতির দিক থেকে আফ্রিকার সাদা গন্ডারই বৃহত্তম। অন্যদিকে সবচেয়ে ছোট গন্ডার প্রজাতি হল জাভা দেশীয় গন্ডার। এরা অত্যন্ত বদরাগী ও একগুঁয়ে স্বভাবের। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত কম, তবে এরা তীক্ষ্ণ ঘ্রাণ ও শ্রবণ শক্তির অধিকারী। আফ্রিকান কালো গন্ডার অন্য প্রজাতির তুলনায় অপেক্ষাকৃত অধিক ভয়ঙ্কর। এরা সাধারণত এককভাবেই বিচরণ করে। বিশাল দেহের কারণেই এদের প্রায় সারা দিন খেতে হয়। অনেক সময় এদের শরীরে কাদা মাখতেও দেখা যায়। শরীরে লেগে থাকা এই কাদা এদের পোকামাকড় থেকে রক্ষা করে এবং প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করে। এরা মোটা হলেও ঘন্টায় 30 থেকে 50 মাইল গতিতে ছুটতে পারে। আফ্রিকার সাদা ও কালো উভয় প্রজাতি সহ সুমাত্রার গন্ডারের নাকের ওপর 2টি করে খড়গ রয়েছে। অন্যদিকে ভারতীয় ও জাভার গন্ডারের নাকের ওপর 1টি খড়গ দেখা যায়। এদের চামড়া অত্যন্ত ভারী, বর্মের মতো মোটা ও অনেক খাঁজযুক্ত। বিশ্বের সবচেয়ে বেশি গন্ডার আছে আফ্রিকায়। এখানে আছে গন্ডারদের বিশাল আকায় সাদা ও কালো প্রজাতি। ভারতীয় গন্ডার পাওয়া যায় উত্তর পূর্ব ভারতে এবং নেপালের তেরাই সংরক্ষিত বনে। এছাড়া পাকিস্তান ও মিয়ানমার সীমান্তেও এদের দেখতে পাওয়া যায়। একসময় বাংলাদেশে গন্ডার পাওয়া যেত, তবে বর্তমানে বাংলাদেশে এটি একটি বিলুপ্ত প্রাণী। গন্ডার সাধারণত এককভাবে বিচরণ করে। প্রজননকালে একাধিক পুরুষ গন্ডার সংঘর্ষে লিপ্ত হয়। এরপর জয়ী গন্ডার দীর্ঘ প্রেম নিবেদনের পর স্ত্রী গন্ডারের সঙ্গে মিলিত হয়। 15 থেকে 18 মাস গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। জন্মের সময় বাচ্চার ওজন থাকে 40 থেকে 64 কেজি।
প্রায় 2.5 থেকে 3 বছর কাল গন্ডার শাবক তার মায়ের সঙ্গে থাকে। সাধারণত একটি গন্ডার 45 বছর পর্যন্ত বাঁচতে পারে। দর্শক, আমাদের ভীষণ পরিচিত একটি প্রাণী গন্ডার সম্পর্কে অনেক কিছু তো জেনে নিলাম। চলুন এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আরও অনেক আয়োজন নিয়ে ফিরে আসি। থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, 21 টেলিভিশনের পর্দায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের এই আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই আয়োজন অজানা তথ্য। দৈনন্দিন জীবনে যোগ বিয়োগ বা হিসেব নিকেশের ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার খুবই সাধারণ একটা বিষয়। হরহামেশাই দেখা যায় চারকোনা এই যন্ত্রটির ব্যবহার। প্রযুক্তি বিজ্ঞানের এই যুগে আমরা ক্যালকুলেটরের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। যন্ত্রটি হিসেব নিকেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার। পাটিগণিতের হিসাব নিকাশে সক্ষম এই যন্ত্রটির আবিষ্কারের সঙ্গে মিশে আছে আরেকটি প্রাচীন গণনা যন্ত্র, এর নাম অ্যাবাকাস। ক্যালকুলেটর আবিষ্কারের আগে গণনা যন্ত্র হিসেবে এশিয়ার বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হতো অ্যাবাকাস নামের এই যন্ত্রটি। খ্রিস্টপূর্ব 2000 অব্দের আগে মিশরীয়রা ও ইজিপশিয়ানরা আদি এই গণনা যন্ত্রটি তৈরি করে। 1642 সালে আবিষ্কৃত হয় মেকানিক্যাল ক্যালকুলেটর। ব্লেজ প্যাসকেল এই যন্ত্রটি আবিষ্কার করেন। ছোটখাটো একটি ডেস্কটপ কম্পিউটারের মতো ছিল এর আকার। তখন যন্ত্রটি পরিচিত ছিল প্যাসকেলের ক্যালকুলেটর বা প্যাসকেলাইন নামে। 17 শতাব্দীতে এই ক্যালকুলেটরটি ছিল পৃথিবীর একমাত্র ক্যালকুলেটর যা দিয়ে হিসেব নিকেশ করা যেত। বাণিজ্যিকভাবে প্রথম ক্যালকুলেটর বাজারজাত শুরু হয় আরও 200 বছর পর। 1960 সালের দিকে আবিষ্কৃত হয় আধুনিক ইলেকট্রনিক ক্যালকুলেটর। মূলত 1970 সালের দিক থেকেই চাহিদা কমতে থাকে মেকানিক্যাল ক্যালকুলেটরের। বিশ্বখ্যাত কোম্পানি ইন্টেল জাপানি ক্যালকুলেটর তৈরিকারক প্রতিষ্ঠান বিসকমের জন্য মাইক্রোপ্রসেসর তৈরি করলে ক্যালকুলেটর ইতিহাসে বিপ্লব ঘটে যায়। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ।
মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। জবা শুধু সৌন্দর্যে অনন্য নয়, ভেষজ গুণেও সমৃদ্ধ। আমাদের চারপাশে বিচিত্র রঙের যেসব জবা ফুল দেখা যায়, সেগুলো থেকে আমরা নানাভাবে উপকৃত হতে পারি। মাত্রাতিরিক্ত প্রস্রাব হলে 1 চা চামচ পরিমাণ জবা গাছের ছালের রস পানিসহ 5-7 দিন খেলে উপশম হবে। অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি বা বমি বমি ভাব হলে 4-5টি জবা ফুল বেটে বা চটকে শরবত করে খেলে বমি হয়ে অস্বস্তি দূর হবে। চোখের কোণে ক্ষত হয়ে পুঁজ জমলে জবা ফুল বেটে চোখের ওপর ও নিচের পাতায় লাগালে উপকার পাওয়া যাবে। তাছাড়া সাধারণ চর্মরোগে বা হাতের শুকনো চামড়া উঠতে থাকলে লাল জবা হাতের তালুতে দিনে কয়েকবার ঘষলে সেরে যাবে। জবা বহু শাখা প্রশাখা বিশিষ্ট গুল্ম, 3 মিটার পর্যন্ত উঁচু হতে দেখা যায়। জনপ্রিয় এই বাহারি ফুল কিন্তু আমাদের দেশই নয়, জন্মস্থান চীন। জন্মস্থান চীনে হলেও আমাদের দেশে এসেছে অনেক আগে। বর্তমানে প্রায় 15 থেকে 20 ধরনের জবা দেখা যায়। তন্মধ্যে ঝুমকো ও লঙ্কা জবা অন্যতম। আধুনিক জিন প্রযুক্তির কল্যাণে বৈচিত্র্যের সীমাবদ্ধতা অতিক্রম করেছে জবা। এখন রং আর রূপের শেষ নেই। শুধু প্রাচ্যেই নয়, চীনের গোলাপ খ্যাত জবা ছড়িয়ে পড়েছে পাশ্চাত্যেও। জবা গুল্ম শ্রেণীর একটি গাছ, ঝোপালো ও চিরসবুজ। পাতা 7 থেকে 12 সেন্টিমিটার লম্বা, কিনারা কাটা কাটা। ডালের আগায় এক একটি ফুল প্রায় সারা বছর ফোটে, তবে গ্রীষ্ম বর্ষায় বেশি ফোটে। বোটা লম্বা, পাপড়ির মাঝখানে গুচ্ছবদ্ধ পুংকেশরের একটি লম্বা ডাটা আছে। আগায় 5টি গর্ভমুণ্ড, সিঙ্গেল বা ডাবল, গন্ধহীন। ফুলের নানা রং, লাল, সাদা, পাটকিলে, গোলাপি, হলুদ, কমলা, নীলচে ও নীলচে বেগুনি। সলিড রঙের পাশাপাশি মিশ্র বর্ণেরও অনেক জবা দেখা যায়। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? আপনাদের সেই মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 88025501 4316 থেকে 25। আমাদের ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etv-lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। সকালটা তো তার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে বেশ খানিকটা আগেই, তবে এবারে আমার আপনার উজ্জ্বল আলোয় জেগে ওঠার পালা। দিনটা চমৎকার কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে 21 সকাল থেকে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 7:30 আমরা হাজির হয়ে যাই আপনাদেরই সাথে। দর্শক, আবারও দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ সকাল।